আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাসে স্বাগতম। যে বইটা তোমাদের 2025 সালে শিক্ষার্থীর জন্য পরিমার্জিত হয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা শুরুতে শেষ পর্যন্ত ক্লাসে দেখো এবং আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো ওই জায়গায় এই যে সূচিপত্র দেওয়া আছে, তোমাদের মোট 8টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলো আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। তোমাদের মোট এই সমাজবিজ্ঞান বইতে মোট এই যে কি 60টা পৃষ্ঠা আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম অধ্যায় বলা আছে, প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস। তোমরা এই জায়গাটা ভালোভাবে রিডিং পড়ে নেবে। তারপরে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখব সে বিষয়ে এখানে সারাংশ আকারে মূল সংক্ষেপে দেওয়া আছে। তোমরা একটু এই জায়গাটা পড়ে নেবে। দেখো পার্ট 1 সমাজের ধারণা। আমি একটু তোমাদের পরে শুনে খেয়াল করো। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বসবাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা, বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসব হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে বলা হয় সমাজ। দেখো সমাজ কাকে বলে, তোমরা এই লাইনটা ভালোভাবে পড়ে নেবে। এই যে এসব হচ্ছে কি সামাজিক সম্পর্ক। এই যে জায়গা থেকে বলবো, এই জায়গা থেকে মিলেমিশে থাকা একতাবদ্ধ জনগোষ্ঠীকে বা মানবগোষ্ঠীকে বলা হয় সমাজ, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গেরও বন্ধন কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখালাম। সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার, ঠিক আছে। প্রশ্ন আসে সমাজ গঠনের প্রথম ধাপ কি? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তোমরা এই জায়গাটা ভালোভাবে দেখে নাও। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে, ঠিক আছে। তারপর দেখো এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে আর কি। পরিবার থেকে গ্রাম, গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তর সমাজের উদ্ভব হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে অনেক পড়া আছে, তোমরা এভাবে ভালোভাবে পড়ে নেবে। আর তোমাদের এই যে পাঠ আলোচনার পরে মূল প্রশ্নগুলো আমরা তোমাদের সমাধান করে দিব। প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে। দেখো পাঠ 2 কি বলা আছে, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ, সংস্কৃতির ওপর পরিবেশের যথেষ্ট প্রভাব রয়েছে বা প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। কে? এটা প্রশ্ন আসতে পারে এক কথায় বা এমসিকিউ। কোনটি মানুষের জীবনকে সহজতর করে দেয় বা সহজ করে দেয় জীবনযাত্রাকে? নদী। খেয়াল রাখবা। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। এটা একটা প্রশ্ন। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কী ভিত্তিক ছিল? নদীভিত্তিক। খেয়াল রাখবা। যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা। খেয়াল করো, এরও প্রশ্ন কিন্তু। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে বলেই এটাকে বলা হয় সিন্ধু সভ্যতা, ঠিক আছে। আর নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে এটা প্রশ্ন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কী গড়ে উঠেছিল? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এই যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে, এটা একটা প্রশ্ন। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় বিকাশ লাভ করেছে? গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে, মানে কি প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলের খনিক শ্রমিক, শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, খেয়াল করো, বাংলাদেশ কীমাতৃক দেশ? বাংলাদেশ নদীমাতৃক দেশ। অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার, ঠিক আছে। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরুর গাড়ি ইত্যাদি, ঠিক আছে। এই যে কুটির শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ। কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় এই যে তাঁত শিল্প কোথায় গড়েছে? তাঁত শিল্প গড়েছে ঢাকার ডেমরা অঞ্চলে, খেয়াল রাখবা। তাঁত শিল্প কোথায় গড়েছে? ঢাকার ডেমরা অঞ্চলে। এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় কোথায়? ঢাকার ডেমরায়। ঢাকাই শাড়ির জন্য কোন জায়গা বিখ্যাত? ঢাকার ডেমরা, খেয়াল রাখবা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজশাহীতে রেশমি শাড়ি, এই যে রেশমি শাড়ি কোথায় তৈরি হয়? রাজশাহীতে, মনে করে রাখো। তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। তাহলে তাঁত শিল্প হয়েছে গিয়া ঢাকার ডেমরায়, আর রেশমি শাড়ি হচ্ছে কোথায়? রাজশাহীতে, খেয়াল রাখো। কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে। তুঁত গাছে রেশম কীট বাঁধে, মানে বাসা বাঁধে। ফরিদপুরে খেজুর গুড়, খেয়াল করো, খেজুর গুড় কোথায় বেশি পাওয়া যায়? ফরিদপুরে। মুক্তাগাছার মান্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি প্রভৃতি ওই সব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁও এর বিখ্যাত মসলিন শিল্প ও অঞ্চলের ভৌগোলিক পরিবেশ কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। খেয়াল করো, মসলিন শিল্পের জন্য কোন অঞ্চল বিখ্যাত? সোনারগাঁও। এই যে খেয়াল করো, মসলিন শিল্পের জন্য সোনারগাঁও বিখ্যাত। তারপর দেখো, আমি একটু ভালোভাবে পরে বসাই। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ বা পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ ব্যবহার করে বেশি। যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে, নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথায়? মানে নৌ যোগাযোগ, নদীপথে যোগাযোগ ভালো থাকার কারণে ঢাকা, নারায়ণগঞ্জে, তারপর চট্টগ্রামে শিল্পাঞ্চল গড়ে ওঠে। তাহলে আজকে আমরা পার্ট 1 আর 2 আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পার্ট 3 আলোচনা করবো। তোমরা সুন্দর করে দেখো আর আমাদের ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।